গল্পের নাম অনন্যা। গল্প লেখিকা স্বাতী দে। কি রে বন্নিশিকা, আজ কলেজে আসবি না? জিজ্ঞেস করলো শ্রেয়া। বন্নিশিকা ফোনের অপর প্রান্তে হেসে উত্তর দিল, না রে, দিদিভাইকে দেখতে আসছে। আজ নো নরণচরণ ফর মাই হাউস। এই শোন না, বলছি আজকে ফোন রাখছি। পার্লার আন্টি এসেছে, দিদিকে ভালো করে সাজাতে হবে। আমি না থাকলে কি ভুলভাল সাজাবে তার ঠিক নেই। মা অত ভালো বুঝবেও না। আমি ভীষণ এক্সাইটেড ব্যাপারটা নিয়ে। উফ, আমার দিদির বিয়ে হবে, আমি লেহেঙ্গা পরবো। জাস্ট অসাম। মনীষিকার কথা শুনে শ্রেয়া হেসে বলল, আচ্ছা বেশ বেশ, রাখ ফোন। বুঝতেই পারছি, তবে হবু জিজুর সাথে সেলফি চাই কিন্তু। বন্নি আনন্দে একরকম নেচে উঠে বলল, একদম পাবি। দুই বান্ধবীর কথোপকথনের পর ফোন কেটে দিল বন্নি। তার আর আজ কারোর সাথে কথা বলার সময় নেই। তার দিদিকে পাত্রপক্ষ দেখতে আসছে বলে কথা। তার দিদিকে সে ভীষণ ভালোবাসে, তাই সকাল থেকে আনন্দে লাফাচ্ছে। দিদির মেকআপ থেকে শুরু করে দিদির হেয়ার স্টাইল সব হচ্ছে তার তত্ত্বাবধানে। তার দিদি দীপশিখাও খুব খুশি। পাত্র অভিধি পেশায় ডাক্তার। শ্যামবর্ণা সুশ্রী কোকিল কণ্ঠী দীপশিখার তো বরাবরই ইচ্ছে কোনো এক ডাক্তারের ঘরণী হওয়ার। ছোটবেলা থেকে পড়াশোনায় সেভাবে কখনোই ভালো ছিল না, পড়তেও চাইতো না। টেনে টুনে অতি কষ্টে গ্রাজুয়েশনটা কমপ্লিট করেছিল সে। কিন্তু গান গাইতে পারে অসাধারণ। বাড়িতে একটা গানের স্কুল খুলেছে সে। প্রচুর ছোট ছোট ছেলে মেয়েদের গান শেখায় সে। উচ্চাকাঙ্ক্ষা বলে কিছুই নেই তার, তবে একজন সুগৃহিণী হওয়ার সব গুণ বর্তমান আছে তার। অপূর্ব রান্নাও করে সে। অন্যদিকে বন্নিশিকা সম্পূর্ণ বিপরীত তার। রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, কথাটা বোধহয় তার জন্যই তৈরি হয়েছে। পড়াশোনায় মেধাবী হওয়ার পাশাপাশি নাচে গানেও সমান পারদর্শী সে। দেখতেও যেন সাহিত্যে বর্ণিত সুন্দরীদের মতো। দীপশিখার ভীষণ অহংকার তার ছোট বোনকে নিয়ে। ছোটবেলায় তার বোন হওয়ার পর সে তাকে কোল থেকে নামাতোই না, সারাদিন কোলেই রাখত। কেউ বকাঝকা করলেও কানে নিত না। ছোটবেলায় বোন আসার পর দীপশিখা তাই আর পুতুলের দরকার হয়নি। অতীব ফর্সা হয় দীপশিখা তার ছোট বোনের নাম রেখেছিল তুলোর পুতুল। সেই তুলোর পুতুলকে নিয়েই সে খেলতো সারাদিন। বন্নি একটু কেঁদে উঠলে সে সব কাজ ফেলে ছুটে যেত বন্নির কাছে। তার বোন কাঁদুক সে চাইতো না কিছুতেই। বন্নিও খুব ভালোবাসে তাই তার দিদিকে। বড় হওয়ার পরও একই রকম ভাবে দিদির আদুরে সে। প্রতি বছর তার জন্মদিনে দিদির হাতে ছাড়া কারোর হাতে খায় না বন্নিশিকা। যতক্ষণ না দিদির নিজে রান্না করা এক চামচ পায়েস তার মুখে তুলে দিচ্ছে, ততক্ষণ কিছু খায় না সে। যদিও বা বড় হওয়ার পর তাদের দুই বোনকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে, তবুও তারা পেরিয়েছে স্বাচ্ছন্দ্যে। বারংবার তারা সম্মুখীন হয়েছে একে অপরের সাথে তুলনায়। বন্নির বয়স তখন মাত্র 8, দীপশিখার তখন বয়স মাত্র 14। তাদের এক মামার বিয়েতে গিয়েছিল তারা মা বাবার সাথে। বন্নি সারাক্ষণ দিদির হাত ধরেই ছিল। দিদির কাছে থাকাটাই তার কাছে সবচাইতে নিরাপদ মনে হতো ছোটবেলায়। ফলে সারা বিয়েতে দিদির হাত ধরেই ঘুরছিল সে। হঠাৎ তার মা বাবা তাদের পরিচয় করিয়ে দিয়েছিল তাদের এক দুঃসম্পর্কের মামির সাথে। বন্নিকে দীপশিখার হাত ধরে থাকতে দেখে মামিটি বন্নিকে কোলে তুলে নিয়ে বলল, কি মিষ্টি দেখতে দিদি আপনার ছোট মেয়েটা। মনেই হয় না ওর দিদি এত কালো। একজন কয়লার টুকরো, অন্যজন দুধ সাদা। ছোট্ট বন্নি বোঝেইনি সে কথাগুলোর অর্থ। সে শুধু বুঝেছে তার দিদি সবচাইতে সুন্দর। তাদের দুঃসম্পর্কের মামির কোলে উঠে কান্নাকাটি করে নেমে পড়ে আবার দিদির হাত ধরে ঘুরতে থাকে। তার কাছে যে দিদি তার ভীষণ নিরাপদ স্থান। তার দিদিরও যে প্রাণ ভোমরা সে। কে তাকে কালো বলল, কে ফর্সা বলল, কাকে কিছু যায় আসেনি 14 বছরের দীপশিখার। সে শুধু জানে তাকে যাই বলুক না কেন, তার বোনকে সুন্দরী বলেছে, এটাই তার কাছে অনেক। সে বোনকে কোলে নিয়ে একটা স্নেহ চুম্বন করে আবার নামিয়ে দিল। এভাবেই কেটে গেছে কত বছর। কতভাবে দুই বোনের তুলনা করে সবসময় বন্নিকে ওপরে আর দীপশিখাকে নিচে নামানোর চেষ্টা করা হয়েছে তা ঠিক নেই। আসলে দুই বোনের সবকিছুতে এতখানি ফারাক যে বারবারই তা চোখে পড়ে সবার।
কিন্তু তা সত্ত্বেও তাদের দুজনের ভালোবাসা কমেনি বিন্দুমাত্র। বড় হওয়ার সঙ্গে সঙ্গে বন্নির সফলতার সাথে সাথে দীপশিখার ভালোবাসাও বেড়েছে তার প্রতি। বন্নির চোখে তার দিদির চাইতে বেশি সুন্দরী নেই এই পৃথিবীতে। তার দিদি বেস্ট। তাই আজ পাত্রপক্ষ দেখতে আসার খবর শুনে দীপশিখা থেকে বন্নি বেশি কনফিডেন্ট। কারণ সে জানে তার দিদি এতটাই সুন্দরী যে তাকে না বলার সাহস পাত্রপক্ষের হবে না কখনো। যথাসময়ে উপস্থিত পাত্রপক্ষ আজ। বন্নি তার দিদিকে সাজিয়েছে মোহময়ী রূপে। দিদির পাশে পাশে আসছে সেও। দিদি আজ তাকে তার পাশ থেকে সরতে না করেছে। প্রথমবার পাত্রপক্ষের সামনে বসতে ভীষণ নার্ভাস লাগছে তার। না জানি কি প্রশ্ন করবে, কি বলবে, কিন্তু বন্নির কোনো নার্ভাসনেস নেই। সে রীতিমতো লাফাচ্ছে আনন্দে। সে ওভার কনফিডেন্ট তার দিদিকে নিয়ে বরাবরই। দীপশিখা এসে বসলো পাত্রপক্ষের সামনে। দীপশিখাকে বসিয়ে দিয়ে চলে যাচ্ছিল বন্নি, কিন্তু দীপশিখা তার হাত আলতো করে ধরে রাখলো। ফলে বন্নিকে বসতেই হলো তার পাশে। ছেলেকে এক পলক দেখে নিল দীপশিখা। বহু চেনা পাত্রটি তার। দীপশিখা স্বপ্নপুরুষ বললেও যে ভুল হবে না। কলেজে পড়াকালীন না জানি কত রাত তার কথা ভেবেই কবিতা লিখেছে দীপশিখা। তার কলেজের এক বান্ধবীর মাসতুতো দাদা। সেই বান্ধবীর মায়ের মারফতই দীপশিখাকে দেখতে এসেছেন তারা। কলেজে পড়াকালীনই তার ভালো লেগেছিল অভিদীপকে। শুধু ভালো লেগেছে বললে ভুল হবে। কলেজে পড়াকালীনই ভালোবেসেছিল অভিদীপকে। অভিদীপের ব্যক্তিত্ব তাকে আকর্ষণ করেছিল ভীষণ। কিন্তু তার স্বপ্নপুরুষের সাথেই যে তার অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার কথা উঠবে ভাবতে পারেনি দীপশিখা। মনে মনে ভবিষ্যৎ পরিকল্পনা করতে শুরু করেছিল তাই। কিন্তু তার সব স্বপ্ন এক লহমায় ভেঙে দেওয়ার জন্য হঠাৎ অভিদীপের মা সুপ্রভা দেবী বন্নির দিকে তাকিয়ে বললেন দীপশিখার বাবাকে, দাদা, ও বোধহয় আপনার ছোট মেয়ে। বন্নি এবং দীপশিখার বাবা সুজয়বাবু হেসে বললেন, হ্যাঁ, ও আমার ছোট মেয়ে। ভারী মিষ্টি দেখতে আপনার ছোট মেয়েকে। একটা অনুরোধ করছি দাদা, কিছু মনে করবেন না। সুজয়বাবু হেসে বললেন, না না, ছি ছি, মনে করতে যাব কেন? সুপ্রভা দেবী অকপটভাবে বললেন, দাদা, আপনার দুটি মেয়েকেই পছন্দ। যে আমার ঘরের লক্ষ্মী হয়ে আসুক আমার বাধা নেই, কিন্তু আমার ছেলের আপনার ছোট মেয়েকে পছন্দ হয়েছে। আসলে বুঝতেই তো পারছেন, যারা একসঙ্গে থাকবে তাদের দুজন দুজনকে পছন্দ হওয়াটা ঠিক কতটা জরুরি। আর তাছাড়া আমার ছেলের সাথে আপনার ছোট মেয়েকেই মানাবে। পুরো রাত জটক লাগবে, বিশ্বাস করুন। আপনারা যদি চান আমরা এখানেই কথা ফাইনাল করে যেতে পারি। সুপ্রভা দেবী কথা শুনে পায়ের তলার যেন মাটি সরে গেল বন্নির। মন ভাঙল দীপশিখারও। বন্নি তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, ওনারা তো দিদিকে দেখতে এসেছেন, কিন্তু এসব কি? সুজয়বাবু তার দিকে তাকিয়ে ধমক দিয়ে বললেন, তোমরা দুই বোন ঘরে যাও। বড়দের কথার মাঝখানে থাকার কোনো দরকার নেই তোমাদের। বন্নি ও দীপশিখা দুজনে ওপর ঘরে চলে গেল। কিন্তু সিঁড়ি দিয়ে যাওয়ার সময় বন্নির সাথে একটাও কথা বলল না দীপ। জীবনে কখনো সে তার নিজের গায়ের রং নিয়ে হীনমন্যতায় ভোগেনি, কিন্তু আজ এই ঘটনা তাকে বাধ্য করলো নিজেকে অসুন্দরী ভাবতে। বাধ্য করলো তাকে তার বোনের তুলনায় ছোট মনে করতে। দীপশিখার মধ্যে এক অজানা ভয়ও কাজ করছিল। যদি সত্যি অভিদীপের সাথে বন্নির বিয়ে হয়, তাহলে নিজের মনের মানুষটিকে ভগ্নিপতি হিসেবে কিভাবে মেনে নেবে সে? নিজের বোনের বরকেও কি কখনো ভালোবাসা যায়? নিজেকেই নিজে প্রশ্ন করতে শুরু করলো সে, কিন্তু উত্তর পেল না। ফলে নিজের ঘরের দরজা বন্ধ করে চুপচাপ বসে থাকলো। বন্নি গিয়ে দরজা নক করে ডাকলো তাকে। দরজা খোলার পর বন্নি ঘরে ঢুকতে চাইল। বন্নি তার ঘরে ঢুকতেই যাচ্ছিল, কিন্তু দীপশিখা দরজা আটকে বলল, বোন, আমায় একটু একা থাকতে দে। বন্নি দিদির এহেন ব্যবহারে খুব আঘাত পেল। রাগ হলো তার নিজের উপর। বারবার নিজেকে সে বলতে লাগলো, কি দরকার ছিল আমার আজ বাড়িতে থাকার? কলেজে চলে গেলেই তো হতো। আমার জন্য আজ দিদির মন ভেঙে গেল। নিজেকে যে বড় অপরাধী লাগছিল তার। তার মনে হচ্ছিল সবকিছুর জন্য সে নিজে দায়ী। সে তার দিদির পাশে না বসলে এই পরিস্থিতি তৈরি হতো না।
তার মনে হচ্ছিল দিদির সঙ্গে পার্লার আন্টির কাছে সমানভাবে না সাজলে সে পাত্রপক্ষের নজরেই আসতো না। তারই ভুল, তারই অন্যায়, তারই সব দোষ। তাকে যে করেই হোক এই বিয়েটা ভাঙতেই হবে। দিদির যে ডাক্তার পাত্র খুব পছন্দ। অন্যদিকে ড্রয়িং রুমে বসে থাকা বিলেত ফেরত ডাক্তার পাত্রের সাথে বিয়ে ফাইনাল করার কথাবার্তা চলছে সুজয় বাবুর। আসলে তিনি কোনোভাবেই এহেন পাত্র হাতছাড়া করতে চান না। আর তাছাড়া বন্নি এবং দীপ দুজনেই ওনার কন্যা, দুজনকেই বিয়ে দিতে হবে। সুতরাং যার ভাগ্য আগে লেখা আছে তারই আগে হবে, এই মতেই বিশ্বাসী তিনি। আর তাছাড়া এই পাত্রপক্ষের শুধু মেয়ে চাই, পণপ্রথায় বিশ্বাসী নয় তারা। সুজয়বাবু তাই মনে মনে ভাবলেন, একদিন না একদিন বন্নিকেও তো বিয়ে দিতেই হবে। আর তাছাড়া ওনাদের দোষ দিয়ে কি লাভ? অ্যারেঞ্জ ম্যারেজ তো, লাভ ম্যারেজ তো না। দীপশিখার জন্য অন্য ছেলে খুঁজতে হবে। ফলে বন্নির বিয়েটা পাকা করেই দিলেন তিনি। স্থির হলো আগামী আষাঢ়ে 4 হাত 1 হবে তাদের। মাত্র 6 মাস হাতে তাদের। পাত্রপক্ষ বিদায় নিল সেদিনের মতো। তাদের কথা শুনে ভীষণ খুশি দীপ এবং বন্নির মা সুজাতা দেবীও। রাতে ডাইনিং টেবিলে খেতে বসে সুজয়বাবু দীপশিখার হাতে হাত রেখে বলল, মা, অ্যারেঞ্জ ম্যারেজ এমনই হয়। তাদের তো পছন্দ অপছন্দের দাম আছে। তারা তোর বোনকে পছন্দ করেছে, তোকে আমি এর থেকেও ভালো পাত্র এনে দেব। মা, রাগ করিস না। দীপশিখা তার বাবার হাতে হাত রেখে জানায় সে রাগ করেনি। কিন্তু বাবার অপর পাশে বসে থাকা বন্নিশিখা রেগে গিয়ে বলে, এরকম মানসিকতা সম্পন্ন বাড়িতে আমাকে পাঠাবে বাবা? যে বাড়িতে রূপ দিয়ে মানুষ বিচার করে, কদিন পরে আমি দেখতে খারাপ হলে তো আমাকেও ছুঁড়ে ফেলে দেবে। সুজয়বাবু হেসে বন্নির মাথায় হাত রেখে বলেন, পাগলি মেয়ে আমার। আমার আর তোর মায়েরও তো অ্যারেঞ্জ ম্যারেজ। আমিও তো রূপেই আকৃষ্ট হয়েছিলাম। আমি কি তোর মাকে ছেড়ে কোথাও গেছি? আসলে কি জানিস মা, অ্যারেঞ্জ ম্যারেজ বল আর লাভ ম্যারেজই বল, কিছু না কিছু দেখেই তো হয়। তারপর থাকতে থাকতে ভালোবাসা জন্মে যায়। দীপশিখা বাবার পাশ থেকে উঠে এসে বন্নির পাশে বসে বলল, বোন, তুই আমায় নিয়ে ভাবছিস কেন? অ্যারেঞ্জ ম্যারেজে তো এরকম হতেই পারে। তুই প্লিজ ভাবিস না এসব নিয়ে। কিন্তু বন্নি কিছুতেই রাজি হয় না। দীপশিখার প্রথম দিকে কথাটা শুনে খুব কষ্ট হচ্ছিল ঠিকই, কারণ দীপশিখা তো অভিদীপের অজান্তেই ভালোবেসে ফেলেছিল অভিদীপকে। অভিদীপের অজান্তেই অভিদীপকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিল সে। কিন্তু দীপশিখা পরে নিজেকে বুঝিয়ে বলল, সে না তো কি হয়েছে, তার বোন তো ভালো থাকবে অভিদীপের সাথে, সেটাই বা কম বড় কিসের পাওনা। কাউকে ভালোবাসার মানে তো এই নয় যে তাকেও ভালোবাসতে হবে। হতেই তো পারে তার অন্য কাউকে পছন্দ, এ তো অন্যায়ের বা কি আছে। তার ভাগ্যে নেই অভিদীপ, এসব তো ঈশ্বরেরই সৃষ্টি। ফলে সে ব্যস্ত হয়ে ওঠে বন্নিকে রাজি করানোর জন্য। দীপশিখার অনেক বোঝানোর পর বন্নি রাজি হয় অভিদীপের সাথে কথা বলতে। অভিদীপও খুব খুশি। তাই অভিদীপের যে বন্নিকে দেখে লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়েছে তা মিথ্যে নয়। সে শুধু বন্নির চেহারার লাবণ্য দেখে নয়, বন্নির প্রাণ উচ্ছলতা দেখেও মুগ্ধ হয়েছিল। দীপশিখাই তাকে ফোন করে জানায় বন্নি রাজি তার সাথে কথা বলতে। একরকম অনিচ্ছা সত্ত্বেও বন্নিকে কথা বলতে হয় অভিদীপের সাথে। দীপশিখা চাপে পড়েই রোজ কথা বলতে হয় বন্নিকে দীপশিখার সাথে। দীপশিখাই জোর করে বন্নিকে দেখা করতে পাঠায় অভিদীপের সাথে। প্রথম কদিন সেই নিয়ে গিয়েছিল তার বোনকে, কিন্তু আজকাল একা পাঠায়। দীপশিখা মনে করে বন্নির খুব জানা দরকার অভিদীপ কেমন, ওদেরই তো থাকতে হবে একসাথে। অভিদীপের সাথে মেলামেশা করতেও বন্নির ভালো লাগতে শুরু করে অভিদীপকে। অভিদীপের মধ্যে সেসব গুণ বর্তমান যা একজন মেয়ে তার জীবনসঙ্গীর মধ্যে খোঁজে। অভিদীপকেও ভালোবাসতে শুরু করে বন্নিশিখা। বোন যে ভালো আছে অভিদীপের সাথে, এটাই তো দীপশিখার পরম পাওয়া। বন্নি অভির মধ্যে নিকটবর্তিতা বাড়তে দেখে যে 2 একবার বুকের ভেতরে কষ্টটা মাথাচাড়া দিয়ে ওঠেনি সে কথা মিথ্যে না। কিন্তু বোনের খুশির কথা ভেবে সেই কষ্টের অঙ্কুরোদ্গমনকে পাথর চাপা দিয়ে রেখেছে সে বরাবরই। তার ভালোবাসা চেয়েও যে তার বোনের খুশি তার কাছে অনেকটাই বেশি প্রাধান্যপূর্ণ। তবুও যখন সে ভাবে আর কদিন পরে তাকে দেখতে হবে অভিদীপকে বন্নির জীবনসঙ্গী রূপে,
একবার হলেও তার চোখ ভিজে আসে। একতরফা, কিন্তু ভালোবাসা তো। মন দেওয়া নেওয়া হয়নি, কিন্তু মন দেওয়া হয়েছে তো। তাকে নিয়ে স্বপ্ন সত্যি হয়নি ঠিকই, কিন্তু তাকে নিয়ে স্বপ্ন দেখা হয়েছে তো। তবুও যখন সে বন্ধির আনন্দে বিহ্বল মুখের দিকে তাকায়, তার অভিদীপকে না পাওয়ার ব্যথা ভুলতে কষ্ট হয় না। বনের মাঝেই সে নিজের অপ্রাপ্তির প্রাপ্তি ঘটায়, ঠিক ছেলেবেলার মতো। আজকাল তাই দীপশিখা ব্যস্ত থাকে কেবল নিজের গান নিয়ে। গানের মধ্যে অধিকাংশ সময় ডুবে থাকে, নিজের অপ্রাপ্তিকে ভুলে থাকার চেষ্টা করে সে। এমনই একদিন এক অনুষ্ঠানে তার গানের গলায় মুগ্ধ হয়ে তার সাথে আলাপচারিতা করতে আসে অনিমেষ। অনিমেষ খুব বড় নামকরা গায়িকার একমাত্র সন্তান, নিজেও খুব ভালো অভিনেতা। দীপশিখাকে দেখে মুগ্ধ হয় সে। প্রায় সে দীপশিখার সাথে কথা বলার সুযোগ খোঁজে। দীপশিখা তাকে সদ্য পরিচিত বন্ধু ছাড়া আর কিছুই ভাবতে পারে না। দীপশিখা যে জীবনে একজনকেই ভালোবেসেছে, একজনকে নিয়ে স্বপ্ন দেখেছে। এই জায়গায় যে আর কাউকে বসানো সম্ভব নয় তার পক্ষে। অনিমেষ দীপশিখার জন্য রেকর্ডিং এর ব্যবস্থা করে দেয়। অল্প সময়ের মধ্যেই যথেষ্ট খ্যাতি অর্জন করে দীপশিখা। দীপশিখার উন্নতিতে ভীষণ খুশি বন্নি। দীপশিখাকে মাঝে মাঝে জড়িয়ে ধরে সে বলে, জানিস দিদি, যারা তোকে তোর গায়ের রঙের জন্য ছোট করত, আজ তারা যখন তোর সামনে অটোগ্রাফের জন্য দাঁড়িয়ে থাকে, আমার আনন্দ যেন 1000 গুণ বেড়ে যায়। দীপশিখা বন্নির মাথায় সযত্নে হাত বুলিয়ে দেয়। অন্যদিকে দীপশিখার কাছে প্রত্যাখ্যাত হয়ে এবং প্রত্যাখ্যানের কারণ জেনে দীপশিখার জন্য কয়েকশো গুণ বেশি শ্রদ্ধা বেড়ে যায় অনিমেষের। সে দীপশিখার দিকে তাকিয়ে ভাবে, কেউ এতটা বড় হৃদয়ের কিভাবে হতে পারে, যে নিজের ভালোবাসাকে নিজে দাঁড়িয়ে থেকে অন্যের হাতে তুলে দেয়। দীপশিখার ফোন নাম্বার তাই সে সেভ করেছে নিজের ফোনে, অনন্যা। দীপশিখাকে নিয়ে আজকাল তাই অনিমেষের স্বপ্ন দেখতে বড় ভালো লাগে। আজ সেই দিন, যেদিন বন্নি পুরোপুরি হবে অভিদীপের। বুকের ভেতরের কষ্টগুলোকে চেপে ভাঙা স্বপ্নের কাঁচের টুকরোগুলোর আঘাতে জর্জরিত দীপশিখা হাসি মুখে লুকোচ্ছে সব কষ্টগুলো, শুধু বন্নির কথা ভেবে। আজ বন্নি এবং অভির বিয়ের দিন। এক শুভ লগ্নে 4 হাত এক হলো তাদের। কেউ জানলই না দীপশিখার মনের খবর। সবাই কটাক্ষ করে বলল, দিদিটা এত কালো বলেই তো বোনটার আগে বিয়ে হয়ে গেল। কথাগুলো শুনে আজকাল আর কষ্ট হয় না দীপশিখার। দীপশিখা শুধু হাসে। সুজাতা দেবী এবং সুজয় বাবুরও খুব গর্ব হয় দীপশিখাকে নিয়ে। দিদিকে নিয়ে আজ আরো বেশি গর্ব, অনেক বেশি অহংকার হয় বন্নিশিখারও। কারণ বন্নির সাথে অভিদীপের বিয়ের 3 দিন আগে তারা খুঁজে পেয়েছিল দীপের ডায়েরি। দীপশিখা ডায়েরি লিখতে বরাবরই খুব ভালোবাসে। বন্নি স্টোর রুম থেকে উদ্ধার করেছিল সেই ডায়েরি। দিদির লেখা ডায়েরি পড়তে তার যে ভীষণ ভালো লাগে। এই ডায়েরিটা সে দেখেনি এর আগে, বোধহয় দীপ লুকিয়ে রেখেছিল। বন্নি ডায়েরিটা পড়ে জানতে পারে সব কথা। মা বাবাকে তাই দেখিয়েওছিল। সুজাতা এবং সুজয়বাবু পড়েছিল সেই ডায়েরি। পুরো ডায়েরিটাই যে লেখা অভিদীপকে নিয়ে। বন্নির খুব কষ্ট হয়েছিল সেদিন, কারণ সেও তো আজকাল ভালোবাসতে শুরু করেছে দিদির মনের মানুষটিকে। অদ্ভুত টানাপোড়েনের মধ্যে পড়ে গিয়েছিল বন্নি। সে তার দিদিকে তাই রাতেই জিজ্ঞেস করেছিল সবকিছু। বন্নিও যে কষ্ট দিতে চায় না তার দিদিকে। তাই দিদি গানের স্কুল থেকে ফিরলেই বন্নি তার কোলে মাথা রেখে ডায়েরিটা দিদির হাতে দিয়ে কান্নার ধরা গলায় বলেছিল, দিদি, তুই এত বড় স্যাক্রিফাইস কিভাবে করতে পারিস? আমি এই বিয়ে করব না রে, আমি পারবো না। নিজেকে সারা জীবন অপরাধী মনে করতে পারবো না। নির্লিপ্ত অবিচলিত দীপশিখা বন্নির মাথায় আলতো করে স্নেহ চুম্বন করে বলেছিল, অভিদীপকে শুধু আমি ভালোবেসেছিলাম রে পাগলি। ও তো জানেও না যে আমি ওকে ভালোবাসি। ওর তোকে ভালো লেগেছে, এতে তোর কোনো দোষ নেই রে পাগলি। আমার ছোট্ট বোনটাকে নিজের হাতে সাজাবো বিয়ের জন্য, এর থেকে বড় পাওনা আমার কাছে কি হতে পারে? দিদিকে জড়িয়ে ধরে সেদিন পাগলের মতো কেঁদেছিল বন্নি। তার দিদি তার বরাবরই প্রিয়, বরাবরই অহংকার, গর্ব। কিন্তু তার দিদির মন যে এতটা বড় তা কখনো ভাবেনি সে। তার দিদিকে সে ছোটবেলায় দ্বিতীয় মা বলতো। আর তাই হয়তো তার দিদি তার জন্য এত বড় ত্যাগটা করতেই দ্বিধা করেনি। কজনেরই বা এতটা সাহস হয় নিজে দাঁড়িয়ে থেকে নিজের ভালোবাসাকে অন্যের হাতে তুলে দিতে? কিন্তু তার দিদির আছে। সে তাই সিদ্ধান্ত নেয়
দিদির বিয়ে না হওয়া অবধি কিছুতেই সে বিয়ে করবে না অভিদীপকে। এতে যদি তার সাথে অভিদীপের বিয়ে না হয় কোনো আফসোস থাকবে না তার। দিদি বুকে পাথর নিয়ে মুখে হাসি রেখে চোখের জল লুকোবে, আর সে হাসি মুখে বিয়ে করবে, এ হবে না তার দ্বারা। তাই অভিদীপের বাড়ির লোককে ডেকে পাঠায় তারা। বন্নি তাদের জানায়, দিদির বিয়ে না হওয়া অবধি আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। অভি, তুমি যদি অপেক্ষা করতে না পারো তাতেও আমার কোনো কষ্ট নেই। অভিদীপ সেদিন রাজি হয়েছিল বন্নির কথায়, কারণ সে যে যুগ যুগান্তর ধরেও অপেক্ষা করতে রাজি বন্নির জন্য। অনিমেষের ব্যাপারে আগের থেকেই জানতো বন্নি। বোনের মুখে হাসি ফোটাতে অনিমেষের সাথে গাঁটছাড়া বাঁধতে রাজি হয়ে গিয়েছিল দীপশিখা, কারণ সে রাজি না হলে যে বন্নি আর অভিদীপ কিছুতেই এক হতে পারবে না। বন্নি সেদিন বুঝিয়েছিল কিনা জানা নেই, তবে সে খুব খুশি হয়েছিল তার দিদির সিদ্ধান্তে। কিন্তু অনিমেষ বুঝেছিল সবটুকু। অনন্যা রূপে দীপশিখাকে যে সে ভালো মতোই চেনে। সে যে তার বোনের জন্য একের পর এক আত্মত্যাগ করে যাচ্ছে বুঝতে বাকি থাকলো না তার। অনিচ্ছা সত্ত্বেও এক বৈশাখে 4 হাত এক হলো অনিমেষ আর দীপশিখার। অনিমেষ জানতো বিয়ে হলেও তাদের মধ্যে স্বাভাবিক স্বামী স্ত্রী সম্পর্ক গড়ে উঠবে না কোনোদিন। শুধুমাত্র বন্নির জন্যই সবটুকু করছে সে। দীপের বিয়ের মাসখানেক পরেই বিয়ে হলো অভিদীপ ও বন্নির। সবাই দীপশিখা এবং অনিমেষকে হ্যাপি ম্যারেড কাপল জানলো, একমাত্র অনিমেষ জানলো কি পরিমাণ কষ্ট সে পাথর চাপা দিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। অনিমেষ যে দীপশিখার সবচেয়ে ভালো বন্ধু, তাকে যে বুঝতেই হবে। বিয়ে শেষ হওয়ার পর বোনকে বিদায় জানিয়ে অনিমেষের সাথে অনিমেষের বাড়ি ফিরল সে। গাড়িতে আসতে আসতে অনিমেষ তার হাতে হাত রেখে বলল, দীপ, আর কত হাসি মুখে থাকবে? একবার প্রাণ খুলে কেঁদে নাও প্লিজ, দেখবে হালকা লাগবে। এতদিন কষ্টগুলো দীপশিখা চেপে রাখলেও আজ অনিমেষের মুখে কথাটি শুনে নিজেকে আর নিয়ন্ত্রণে না রাখতে পেরে পাগলের মতো কাঁদতে শুরু করলো সে। তার সব কষ্টগুলো যেন চোখের জল হয়ে বেরিয়ে এলো। অনিমেষ ছাড়া কেউ তো জানে না এখন যে সে এতটা ভালোবাসতো অভিদীপকে। অনিমেষ তাকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কাঁদতে কাঁদতে কখন যে অনিমেষের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল দীপশিখা সে নিজেও জানে না। যখন সে চোখ খুলল দেখতে পেল সে বাড়িতে শুয়ে আছে অনিমেষের বেডরুমে। অনিমেষ ঘুমোচ্ছে সোফায়। অনিমেষকে দেখে তার শ্রদ্ধায় মাথা নত হলো। অনিমেষের দিকে এক পলকে তাকিয়ে থাকতে থাকতে সে ভাবল, কোনো মানুষ এতটা ভালো কিভাবে হতে পারে। কাল সারা রাত কান্নাকাটির পর সে বুঝতে পারল যে অনন্যকে সে খুঁজছিল সে তো তার সামনেই ছিল। অনিমেষকে আজ খুব ভালোবাসতে ইচ্ছে করল তার। অভিদীপের জন্য যে জায়গাটা দীপশিখা সংরক্ষিত করেছিল, অনিমেষ যে কখন সেই জায়গাটা পূরণ করে ফেলেছে তা বুঝতেও পারেনি দীপশিখা। কিন্তু কাল রাতে তার বুকে মাথা দিয়ে কাঁদার সময় বুঝতে পেরেছিল সে কথা দীপশিখা। তার বাবার পরে তার জীবনে অনিমেষই সেই প্রথম পুরুষ যার বুকে মাথা রেখে নির্ভয়ে কেঁদে শান্তি পেয়েছে সে। দীপশিখা যে অনিমেষকে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছে, এতদিন পর বুঝতে পেরেছে সে। আজ তাই অনিমেষকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিজের হাতে ব্রেকফাস্ট বানিয়েছে দীপ। ততক্ষণে ঘুম ভেঙেছে অনিমেষেরও। দীপশিখার আচরণ দেখে অনিমেষও বুঝতে পারছে তার মনোভাব। ভালোবাসার মানুষের আচরণের পরিবর্তন আর 5 জনের মতো অনিমেষও যে বড় লক্ষ্য করে। অনিমেষ তাই দীপশিখার দিকে সামনে হাঁটু গেড়ে বসে তার ফ্লাওয়ার ভাসে রাখা একটি গোলাপ নিয়ে প্রপোজ করেই ফেলল দীপশিখাকে। আজ সে জানে দীপশিখার উত্তর। প্রত্যাখ্যানের ভয় নেই আর তার। দীপশিখা লজ্জারাঙা হয়েছে তার প্রপোজ দেখে। অনিমেষ তাকে বুকে জড়িয়ে নিয়েছে আজ। আজকে সকাল যেন এক নতুন সূচনা বয়ে নিয়ে এলো অনিমেষ আর দীপশিখার জীবনে। অনিমেষ আজ পেল তার স্বপ্নে দেখা রাজকন্যা তার অনন্যাকে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।